নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে। ইউরো 2024 এটা ইউরোর 17তম সংস্করণ হতে চলেছে, যে জার্মানিতে হবে, যেখানে ইউরোপের 24টা দল প্রতিযোগিতায় ভাগ নেবে। তাহলে প্রথমেই নাম নিতে হয় ফ্রান্সের। ফ্রান্স সম্ভবত খালি ইউরোপে নয়, গোটা বিশ্বে এখন সবচেয়ে যে স্কোয়াড ডেপথ যেটাকে বলে, তাদের স্কোয়াড ডেপথ সবচেয়ে বেশি আর সবচেয়ে শক্তিশালী দল। আর অবভিয়াসলি কিলিয়ান এমবাপের ওপর সব চোখ থাকবে। এমবাপে যে একটা ওয়ার্ল্ড কাপ অলরেডি জিতে নিয়েছে 18 বছর বয়সে, ইউরোপিয়ান ট্রফি কিন্তু এখনো মানে ইন্টারন্যাশনাল ট্রফি যদি বলা যায়, এমবাপের কিন্তু এখনো ইউরো ট্রফিটা নেই। সবচেয়ে যেটা ডিডিয়ার ডেশন যেটা সবচেয়ে ভরসা পাবেন যেটাতে, যে একটা লম্বা টুর্নামেন্ট, এত একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্টে যে প্রত্যেকটা পজিশনে 2-3টে করে ভালো প্লেয়ার আছে ফ্রান্সের। তো এটা ডেফিনেটলি ফ্রান্সকে একটা ফেভারিট বানিয়ে দেয় ইউরো 2024 জেতার জন্যে। তার ফ্রান্সের পরে যদি আমরা কথা বলি, ডেফিনেটলি স্পেন, নেশনস লিগ উইনার। স্পেনের আমরা আগেই দেখেছি 2008 থেকে 2012 যে স্পেনের গোল্ডেন জেনারেশন ছিল, যেই জেনারেশনটা 2008 ইউরো, 2010 ওয়ার্ল্ড কাপ, আবার 2012 ইউরোতে পরপর 3টে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতেছিল। সেই টিম থেকে একটা গোল্ডেন জেনারেশন, ওই টিমটা অলমোস্ট শেষ। সার্জিও বুস্কেটস আর জর্ডি আলবা বেরিয়ে যাওয়ার পরে এখন ওই গোল্ডেন জেনারেশন থেকে নেই, কিন্তু নতুন নতুন প্রতিভাশালী প্লেয়াররা এসছেন স্পেনে, যেমন বার্সেলোনার লামিন ইয়ামাল আর পেদ্রি, খুবই কম বয়সের প্লেয়াররা যারা এখনো সবে শুরু করছেন, কিন্তু ওদের প্রতিভা আমরা অলরেডি দেখতে পেয়েছি। আর স্পেনের যেটা সবচেয়ে একটা জিনিস ভালো, যে ওদের একটা ব্যালেন্স আছে এক্সপিরিয়েন্স আর ইউথের মধ্যে। যেমন যদি অ্যাটাকে আমরা বলি যে লামিন ইয়ামাল, আর মিডফিল্ডে পেদ্রির মতন যদি ইয়াং প্লেয়ার আছে, ডিফেন্সে নাচো আর কারভাহালের মতন এক্সপিরিয়েন্স প্লেয়াররাও আছে। স্পেন আমরা জানি যে ওই টিকি টাকা, যেটা আমরা খুবই প্রচলিত একটা টার্ম ফুটবলে, স্পেন পাসিং ফুটবল খেলতে ভালোবাসে। কিন্তু আমরা এটা আগেও দেখেছি যে স্পেনের পাসিং ফুটবল অনেক সময় পাসটা হচ্ছে কিন্তু ফিনিশিংটা আসছে না, যেটা আমরা আগের ওয়ার্ল্ড কাপেও দেখেছি এবং তার আগের ওয়ার্ল্ড কাপেও দেখেছি। তো এইটা যে ওদের নতুন ম্যানেজার দে লা ফুয়েন্তে, উনি এটা এমফাসাইজ করবেন যে যাতে পাসিং ফুটবলটা কনভার্সনে পরিণত হয়। তারপরে যদি আমরা স্পেনের পরে যদি কারোর কথা বলা যেতে পারে, তাহলে ডেফিনেটলি ইংল্যান্ড। আপনারা সবাই জানেন যে ইংল্যান্ডের দল সবসময় ভালো ছিল। আপনারা যদি সেই স্কোলস, ল্যাম্পার্ড, জেরার্ড, রুনির ওই 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 সময়টার কথা বলেন, প্রত্যেকটা পজিশনে ভালো প্লেয়ার, কিন্তু কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে গিয়ে আমরা দেখি সেই সেই ওই প্লেয়ারগুলো, যদিও দল খুব ভালো হয়, টাইটেলটা আসছে না। অনেক ট্যালেন্ট আছে, যেরকম দেখেন সবচেয়ে যে ইয়াং ট্যালেন্টের যেই নামটা না বললেই নয়, সেটা হচ্ছে জুড বেলিংহাম। ব্যালন ডিওরের একজন ওয়ান অফ দ্য ফেভারিটস টু উইন দ্য ব্যালন ডিওর। খুব রিসেন্টলি রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আর বেলিংহাম ছাড়া যদি ফোডেনের কথা বলি, বুকায়ো সাকার কথা বলি, প্রত্যেকটা পজিশনে ওদের ভালো প্লেয়ার আছে। তো ওই বিগ গেম নার্ভাসনেস আর বিগ বিগ প্ল্যাটফর্মসে পারফর্ম করাটা ইংল্যান্ডের মেন চ্যালেঞ্জ আমার যা মনে হয়। প্লেয়ার যদি বলেন, তাহলে ইংল্যান্ডের ফ্রান্সের সাথে সাথে ইংল্যান্ডের টিমও কিন্তু খুবই স্ট্রং। স্পেন, ফ্রান্স আর ইংল্যান্ডের কথা তো বলা হলো, কিন্তু আরেকটা টিম যার কথা না বললি না, সেটা হচ্ছে পর্তুগাল। 2016 অলরেডি একবার ইউরো জিতে গেছেন। পর্তুগালের টিমের যদি কথা বলি, তাহলে ওদেরও মানে প্রত্যেকটা পজিশনে ভালো প্লেয়ার আছে। ব্রুনো ফার্নান্ডেস যদি বলেন, বা বার্নার্ডো সিলভা, রুবেন নেভেস, এদের মতন প্লেয়ার পর্তুগালে আছে। কিন্তু এটা আমরা সবাই জানি যে পর্তুগালের যতই ভালো প্লেয়ার থাকুক না থাকুক, এক মেন ফোকাস কিন্তু একটা জায়গাতেই হবে, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লাস্ট ইউরো। তো যেরকম একটা দেখেছিলাম যে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ বা মেসির লাস্ট কোপা আমেরিকাতে পুরো টিম মিলে একটা পুশ করেছিল যাতে মেসি জিততে পারে, কোপা আমেরিকা বা ওয়ার্ল্ড কাপটা জিততে পারে। এখানে কিন্তু আমরা একটা ওরকম এক্সপেকটেশন ওরকম একটা কিছু দেখতে পারি, যেখানে গোটা টিম চাইবে যে রোনাল্ডো, যে অলরেডি একটা ইউরো জিতেছেন, যাতে একটা আরেকটা ট্রফি নিয়ে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে বিদায় নেন। পর্তুগাল কিন্তু রোনাল্ডো ছাড়াও এটা অত্যন্ত একটা শক্তিশালী টিম। আমার মনে হয় যে এই ইউরোর ডার্ক হর্স হচ্ছে ইউক্রেন। অনেকেই জানে না যে ইউক্রেনের যে প্লেয়ারগুলো আছে, ইউক্রেনের গোলে যেমন আন্দ্রে লুনিন, যে চ্যাম্পিয়ন্স লিগ এত ভালো খেলেছেন রিয়াল মাদ্রিদের জন্য, ডিফেন্সে মিকোলেঙ্কো, আর তারপরে অ্যাটাকে
মিখাইলো মুদ্রিক, আর্টেম দোভিক যে লালিগায় সর্বোচ্চ গোলদাতা ছিলেন, এবার 26টা গোল এবার ছিলেন ওনার, পিচিচি ট্রফি জিতেছেন আর্তেম দোভিক, ও কিন্তু অ্যাটাকে থাকবে। আর যেটা বললাম মুখাইলো মুদ্রিক থাকবেন, তার উপরে ডিফেন্সে জিনচেঙ্কোর মতন এক্সপিরিয়েন্স প্লেয়াররা থাকবেন। তো ইউক্রেনের যেটা সবচেয়ে আগে বলা উচিত সেটা হচ্ছে ওদের ডিফেন্সের কথা। ডিফেন্স ওদের খুবই সলিড। আর সেন্টার ব্যাকগুলো, রাইট ব্যাকটা একটা কনসার্ন হতে পারে, কিন্তু আমরা যেটা দেখেছি যে একটা ইউনিট হিসেবে খেললে আর যদি মানে প্রপার কমিউনিকেশন থাকে তাহলে ইউক্রেন কিন্তু চমক লাগাতে পারে। ইউক্রেন কিন্তু আমার মনে হয় যে এমন একটা টিম যেটা খুব সম্ভবত সেমিফাইনাল অবধি গেলে আমি কিন্তু খুব আশ্চর্য হব না। তো এই ইউরোতে জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে আরো অনেক অনেক প্রতিভাশালী প্লেয়াররা খেলবেন, কিন্তু এমনও কয়েকজন প্লেয়ার আসে যারা খেলবেন না, যারা ক্লাব ফুটবলে কাঁপিয়েছেন কিন্তু ওদের টিম ইউরো 2024 জন্য কোয়ালিফাই করতে পারেনি। সবচেয়ে আগে যে নামটা আসে সেটা হচ্ছে আর্লিং হাল্যান্ড, নরওয়ের প্লেয়ার। আর্লিং হাল্যান্ড এবারও প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেছিলেন, কিন্তু নরওয়ে কোয়ালিফাই করতে পারেনি, তাই আর্লিং হাল্যান্ডকে কিন্তু দেখা যাবে না। যদি আরেকজনের প্লেয়ারের নাম নিই তাহলে হচ্ছে ওটা আলেকজান্ডার ইসাক, নিউকাসল ইউনাইটেডের প্লেয়ার। সুইডেনও এবার কোয়ালিফাই করতে পারেনি। আমরা দেখেছি নিউকাসলের ইসাক কতটা প্রতিভাশালী প্লেয়ার, কিন্তু এবারও ইসাকও কিন্তু থাকছেন না ইউরো 2024-এ। এটা ছিল আমার স্পোর্টস স্টারের বাংলা আলোচনা ইউরো 2024 নিয়ে। আমরা ইউরো 2024-এর সব আরও খবর যা যা প্রত্যেকদিন ব্রেক করছে, যা যা প্রত্যেকদিন আসছে, সবই আমাদের ওয়েবসাইটে থাকবে। আপনারা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন সব একদম লেটেস্ট নিউজের জন্যে। নমস্কার।